বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায়। আমি যে বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে বাজারের হালচাল, পণ্যের দাম কমাতে সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা। এ সম্পর্কে একটি জাতীয় পর্যায়ের দৈনিক একটি সম্পাদকীয় ছেপেছে গত 7ই সেপ্টেম্বর 2024 তারিখে। আমি ওই সম্পাদকের আলোকেই কিছু আলোচনা করব, তারপরে আমার নিজস্ব একটা মন্তব্য তুলে ধরার চেষ্টা করব। ওই সম্পাদকে বলা হচ্ছে, বাজারে গত সপ্তাহে চালের দাম বাড়তির দিকে ছিল। খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বৃদ্ধিকে স্বাভাবিক বলা যায় না। চালের পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগি ফার্মের ডিমের দামও। কিছুটা স্বস্তি আসে সবজির বাজারে। বন্যার ধকল কেটে যাওয়ার পর সবজির দাম কমতে শুরু করেছে। চালের দাম বাড়লে সবচেয়ে বেশি বিপদে পড়েন গরিব ও নিম্ন আয়ের মানুষ। গ্রামাঞ্চলে এই শ্রেণীর মানুষকে খুব একটা সবজি কিনে খেতে হয় না। বাড়ির আঙিনায় লাগানো সবজি দিয়েই তারা চাহিদা মেটান, অর্থাৎ তাদের আয়ের সিংহভাগ ব্যয় হয় চাল কিনতে। চালের দাম কমলে যেমন তারা কিছুটা স্বস্তি পান, দাম বাড়লে অস্বস্তিতে পড়তে হয়। চাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারকে বাড়তি কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। গত 8ই আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার সেই পদক্ষেপ কতটা নিয়েছে সে প্রশ্ন তো ওঠাই স্বাভাবিক। দাম নিয়ন্ত্রণের জন্য প্রথম যে পদক্ষেপটি নিতে হয় সেটি হলো চাহিদা অনুযায়ী বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করা। দ্বিতীয় বিকল্প ব্যবস্থায় সীমিত আয়ের মানুষের কাছে অপেক্ষাকৃত কম দামে নিত্যপণ্য সরবরাহ করা। প্রতিবেশী দেশ ভারতসহ অনেক দেশেই রেশনিং ব্যবস্থা আছে, যেখানে সরকার বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রয় করে থাকে। বাংলাদেশেও একসময় রেশনিং প্রথা চালু ছিল, আবার এর বিলি বন্টনে অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগও কম ছিল না। সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গরিব মানুষের কাছে চালসহ যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের কাছে পৌঁছায় সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে চালসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির পেছনে বাজার সিন্ডিকেটকে আমরা প্রায় দোষারোপ করতাম। ক্ষমতার পাল্টা বদলের পর অনেক কিছু বদল হলেও বাজার সিন্ডিকেটের প্রভাব এতটুকু কমেছে এর প্রমাণ নেই। পরিবহনে চাঁদাবাজিও কমেনি, যদিও চাঁদাবাজের চেহারা বদল হয়েছে। পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে ব্যবসায়ী উৎপাদন পরিবহন খরচ বৃদ্ধির দোহাই দিয়ে থাকেন। তাদের এই অভিযোগ পুরোপুরি অসত্য বলার সুযোগ নেই। ধরুন, দিনাজপুর থেকে কোনো পণ্য ঢাকা বা চট্টগ্রাম নিতে যদি ঘাটে ঘাটে মালিককে চাঁদা দিতে হয়, তিনি দাম বাড়িয়ে সেটি পুষিয়ে নেবার চেষ্টা করবেন। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বড় বড় সংস্কারের আওয়াজ উঠেছে। এইসব সংস্কারের প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করছে না, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিত্যপণ্যের দাম সীমিত আয়ের মানুষের নাগালে না রাখতে পারলে দেশের কোনো সংস্কারই কাজে আসবে বলে মনে হয় না। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাজার নিয়ন্ত্রণে চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ এখন পর্যন্ত সরকার নিতে পারেনি। বাজার ব্যবস্থাপনা চলছে আগের মতোই। ট্রাকে করে খোলা বাজারে পণ্য বিক্রি করতে দেখা যায় কদাচিৎ। এ অবস্থায় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা প্রায় অসম্ভব। অবশ্য অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, কয়েক মাসের মধ্যে নিত্যপণ্যের দাম কমে আসবে, কিন্তু গরিব ও সীমিত আয়ের মানুষের পক্ষে সেই কয়েক মাস অপেক্ষা করা সম্ভব কিনা তাও খতিয়ে দেখার প্রয়োজন। চাল, ডাল, আটা ও ভোজ্য তেলের মতো নিত্যপণ্যগুলো যাতে তারা সাশ্রয়ী দামে কিনতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। জ্বালানির দাম কিছুটা কমাই কৃষি ও কৃষি শিল্পপণ্যের উৎপাদন ব্যয় ও পরিবহন খরচ কমবে আশা করা যায়। বিচ্ছিন্ন ও লোক দেখানো কর্মসূচি নয়, বাজার নিয়ন্ত্রণে সরকারকে নিতে হবে কার্যকর ও টেকসই পদক্ষেপ। সম্বন্ধে সুধীবৃন্দ, আমি এতক্ষণ বাজারে হালচাল সম্পর্কিত যে বিষয়ে আলোচনা করছিলাম তা একটি জাতীয় দৈনিকের
সম্পাদকীয় বেসিস করে। আর দু একটা কথা বলেই আজকাল আলোচনাটি শেষ করব। সেটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে বা কমে, এটা অনেকগুলো জিনিসের পর নির্ভর করে। উন্মুক্ত বাজার অর্থনীতিতে কখনো সরকার সম্পূর্ণভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু পণ্যের দামের যে ওঠানামা করে এটার সাথে পণ্যের সরবরাহ ব্যবস্থার একটা সম্পর্ক থাকে। আর আমাদের দেশে পণ্য সরবরাহের ক্ষেত্রে যেখান থেকে পণ্যটি ট্রাকে লোড করা হয় সেখান থেকে শুরু করে শহরের আসতে এই ঘাটে ঘাটে বিভিন্ন জায়গায় সেই পণ্যের মালিকদের বা ট্রাকে করে যে পণ্যটি তোলা হয় বিভিন্ন জায়গায় এই চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজিটা গত সরকারের সময় ব্যাপক হারে ছিল, কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হলো, বিপ্লব সংগঠিত হওয়ার পরে এই চাঁদাবাজি প্রথম দিকে একটু ছাত্ররা তদারকি করার পর একটু কমেছিল বলে মনে হয়, কিন্তু চাঁদাবাজদের দূরত্ব খুব বেশি একটা কমেছে বলে মনে হয় না। চাঁদাবাজরা আগে এক শ্রেণী ছিল, এখন আবার নতুন নতুন চাঁদাবাজদের উৎপাত লক্ষ্য করা যাচ্ছে। এটা সরকারকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া এই নিত্য পণ্যের বাজারে পণ্যের দামের ওঠানামা, একটা বাজার সিন্ডিকেট সবসময় দেশে বিরাজ করে। এরা ইচ্ছা করেই পণ্যকে মজুত করে তাদের ইচ্ছা মতো পণ্যের দাম বাড়াই কমায়। এই সিন্ডিকেটের হাত থেকেও দেশের জনসাধারণকে রক্ষা করতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের দেশেই সরকার পরিবর্তনের সাথে সাথে যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারদের দাবি উঠছে এবং সরকারও কিছু কিছু ক্ষেত্রে সংস্কার করার চেষ্টা করছে, ভবিষ্যতে হয়তো আরও করবে। কিন্তু সব সংস্কারের উদ্যোগই বিফলে যাবে যদি আমরা এই নিত্য পণ্যের বাজারকে নিয়ন্ত্রণ করতে না পারি এবং জনসাধারণ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, তাদের কাছে যদি এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় মাত্রা আমরা রাখতে না পারি, তাহলে আমাদের এই যে ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হলো এবং আমরা যে বিভিন্ন সংস্কারের কথা বলছি, সব সংস্কারই আমাদের বিফলে যাবে যদি কিনা আমরা এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় মাত্রায় রাখতে না পারি। তো সম্মানিত সুধীবৃন্দু, আমার আলোচনাটি আর দীর্ঘায়িত করতে যাচ্ছে না। আজকের মতো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আলোচনাটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।